সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম সেমিস্টার 2 এর অঙ্ক নিয়ে। আজকে কিন্তু আমরা করব সেমিস্টার 2 কস্ট অ্যাকাউন্টিং এর অঙ্ক, এবং তোমরা আশা করি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা কোন টপিকের উপর আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ইওকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা রিঅর্ডার কোয়ান্টিটি নিয়ে কিন্তু আলোচনা করব। এবং আগের ভিডিওগুলোতে কিন্তু আমি ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও। এবার অঙ্ক শুরু করবার আগে প্রধানত আমি যেটা বলবো সেটা হলো কিন্তু এই ভিডিওটা দেখার আগে তোমরা কিন্তু পার্ট 7 এর ভিডিও আগে দেখো। আগে কিন্তু পার্ট 7 এর ভিডিও দেখো, অর্থাৎ এই ভিডিওটা তোমরা আগে দেখো। যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু আজকের ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবো না। তাহলে এই ভিডিওটাও কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে রেখেছি, বা আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটা কিন্তু তোমরা খুব ভালো করে আগে দেখো। তো চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব এই যে ইওকিউ রিঅর্ডার কোয়ান্টিটি প্রত্যেকটার কনসেপ্টে। তো দেখো আজকের আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো কিন্তু ইওকিউ এর চ্যাপ্টার, প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের ভিডিও দেখবার আগে আমি কিন্তু তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিও দেখার আগে পার্ট 7 এর ভিডিওটা একবার দেখে এসো, যেখানে আমি ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল এগুলোকে ডিটেলসে বুঝিয়েছিলাম। এই ভিডিওটা তোমরা যদি একবার দেখে নাও, এইখানে দেখে নাও, এই যে এই ভিডিওটা একবার দেখে নাও, তারপরে তোমরা যদি এই ভিডিওটা দেখা স্টার্ট করো, অর্থাৎ ইওকিউ এর ভিডিও দেখা স্টার্ট করো, তাহলে কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি অবশ্যই সাজেস্ট করবো তোমরা কিন্তু আগে ওই ভিডিওটা দেখে নাও। তো দেখো আজকের আমরা যে জিনিসটা করব সেটা হলো ইওকিউ, অর্থাৎ যার পুরো নাম হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আরেকটা নাম আছে ইওকিউ এর, আরেকটা নাম হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি। এবার ব্যাপারটা কিন্তু আমি ডিটেলসে বোঝাবো, তারপরে কিন্তু আমি অঙ্কতে যাব। তাহলে আগের দিনের ভিডিওটাকেই আমি আরেকটু রিপিট করছি, তোমরা যদি জেনে থাকো তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো আগের দিনের ভিডিওতে আমি একটা গল্প বলেছিলাম যে আমার একটা বিরিয়ানির দোকান আছে। তো আমি তোমাদেরকে দেখবে এই গল্পটা বলেছিলাম যে আমার একটা কি রয়েছে বলো তো, বিরিয়ানির দোকান রয়েছে। এবারে এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি তৈরি করতে প্রধানত যে মেটেরিয়ালসগুলো লাগে সেগুলো কি কি মেটেরিয়ালস লাগে? চাল, মাংস, বিভিন্ন মশলাপাতি, এগুলোই হলো মেটেরিয়ালস। তো আমি শুধু চাল বলছি। তো আমি একটা স্টোর ভাড়া নিয়েছি, যেখানে আমি কি করছি, চালের বস্তাগুলো রাখছি। ঠিক আছে, আমি একটা স্টোর এখানে ভাড়া নিয়েছি। আর চাল ভাবো দূরে একটা মার্কেট রয়েছে, দূরে একটা কি রয়েছে বলো তো, মার্কেট রয়েছে। আমি এখানে লিখছি দেখো মার্কেট বলে। ঠিক আছে, দূরে একটা মার্কেট রয়েছে। এটা এখানে না সব চালের বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছে যারা হোলসেলার, চালের হোলসেলার। তো তাদের থেকে আমি কি করি বলো তো, তাদের থেকে আমি চাল এনে আমার এই গোডাউনে রাখি। তো রেখে কি করি দেখো, চাল আমি কি করি, এইখান থেকে এনে এইখানে রাখি। বোঝা গেল? এইবারে কথা হলো, আমি যদি এইখান থেকে অনেক চাল একসঙ্গে আনি তাহলে কি কি সমস্যা হতে পারে এবং কি কি সুবিধা হতে পারে, আর যদি আমি অল্প চাল আনি তাহলে কি কি সমস্যা হতে পারে এবং কি কি সুবিধা হতে পারে, চলো সেটা আমরা একটু দেখে নিই। তো দেখো প্রথমে আমার এই যে স্টোর রয়েছে, তো ভাবো এইটা হলো আমার একটা স্টোর। ঠিক আছে, এই হলো আমার একটা স্টোর। এই স্টোরে আমার প্রত্যেক মাসে, আমি ধরে নিচ্ছি প্রত্যেক মাসে 1000 কেজি চাল লাগে, 1000 কেজি করে লাগে প্রত্যেক মাসে। ঠিক আছে, প্রত্যেক মাসে লাগে। তাহলে আমি কি করি বলতো, প্রত্যেক মাসে আমার যেহেতু 1000 কেজি করে চাল লাগে, আমি না এইখান থেকে কি করি, 1000 কেজি করে চাল এখানে এনে রাখি। এবারে ভাবো 1000 কেজি চাল কিন্তু আমি এখান থেকে এখানে আনি না, আমার স্টোর থেকে আমি কিন্তু ফোন করি। আমি নিজে কিন্তু যাব না মার্কেটে, আমি ফোন করব, করে বলবো যে আমাকে চাল দিয়ে যাও। তো ওরা ফোন করলে মোটামুটি 2-3 দিনের মধ্যে কি করে, মার্কেট থেকে এসে আমার স্টোরে চাল দিয়ে যায়। ঠিক আছে, এই হলো ব্যাপার। এবারে 1000 কেজি করে প্রত্যেক মাসে কিন্তু কি হয় বলো তো, চাল লাগে। ঠিক আছে, এইবারে চাল তো এখানে আসবে। এবারে তাহলে এক বছরে টোটাল কতটা চাল লাগবে, এক বছরে এটা যদি মাসে হয়, পার মান্থ হয়, প্রত্যেক মাসে যদি আমার 1000 কেজি লাগে, তাহলে টোটাল সারা বছরে আমার লাগবে কত, 12,000 কেজি চাল কিন্তু আমার এইখানটাতে লাগবে। ঠিক আছে, এইবারে আমি যদি, খুব ভালো করে বুঝবে, আমি যদি চাল এখান থেকে এখানে আনি, মানে মার্কেট থেকে যখন চাল আমার স্টোরে আসছে, তখন কি হচ্ছে বলো তো, মার্কেট থেকে যখন
চাল আমার স্টোরে আসছে, তখন গাড়ি ভাড়া বাবদ, গাড়ি ভাড়াকে আমরা কি বলবো এক্ষেত্রে, গাড়ি ভাড়াকে কিন্তু আমরা বলবো প্লেসমেন্ট কস্ট। কি বলবো? প্লেসমেন্ট কস্ট। ঠিক আছে, প্লেসমেন্ট কস্ট। তো গাড়ি ভাড়া আমি ধরছি আসতে, এই যখন চাল দিয়ে যাচ্ছে তখন 100 টাকা নিচ্ছে, চাল যখন দিয়ে যাচ্ছে 100 টাকা নিচ্ছে, এবং গাড়িটা যখন আবার মার্কেটে রিটার্ন চলে যাচ্ছে তখন আবার 100 টাকা আমার থেকে নিচ্ছে, মানে টোটাল ভাবে 200 টাকা নিচ্ছে। প্লেসমেন্ট কস্ট আমার কি হচ্ছে, 200 টাকা চলে যাচ্ছে। বোঝা গেল? এবারে আমি যদি প্রত্যেক মাসে হাজার কেজি চাল আনতে যাই, তাহলে আমার দেখো প্রত্যেক মাসে 200 টাকা করে খরচা হবে, তাই কি না? আমি যদি প্রত্যেক মাসে 1000 কেজি করে চাল মার্কেট থেকে এখানে আনি, তাহলে আমার প্রত্যেক মাসে কি 200 টাকা করে খরচা হবে। তাহলে আমি প্রত্যেক মাসে যদি 200 টাকা করে খরচা হয়, তাহলে বছরে কত টাকা খরচা হবে? 200 টাকা করে যদি খরচা হয়, তাহলে প্রত্যেক মাসে 200 করে খরচা হলে সারা বছরে 2400 টাকা কিন্তু আমার খরচা হয়ে যাবে, অনেকটা টাকা চলে যাচ্ছে কিন্তু। তাহলে আমি কি করব, একবারে অনেকটা চাল যদি নিয়ে আসি তাহলে এই এতটা খরচা হবে না। আমি যদি সারা বছরের চাল মানে 12,000 কেজি চাল একবারেই নিয়ে আসি, আর আমি আনতে যাব না ওই বছরে, একবারই আনবো, তাহলে কি 200 টাকায়, এই 200 টাকায় কিন্তু সারা বছর কভার হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু এক্ষেত্রে আরেকটা সমস্যা হলো, 12,000 কেজি চাল যদি আমি এখানে আনি, এই গোডাউনে কি ধরবে? স্টোরে ধরবে না, দেখো স্টোরটা ছোট। তাহলে আমাকে কি করতে হবে, একটা বড় স্টোর নিতে হবে। ঠিক আছে, বেশি চাল যদি আমি এখানে এনে রাখি তাহলে বড় স্টোর নিতে হবে। সেক্ষেত্রে আবার কি হবে বলো তো, সেক্ষেত্রে আবার স্টোরেজ কস্টটা অনেক বেশি হয়ে যাবে। স্টোরেজ কি লিখবো, কস্ট। স্টোরেজ কস্ট আবার অনেকটা বেশি হয়ে যাবে, সেটা কত হবে আমি জানি না, যাই হোক বেশি হয়ে যাবে। তাহলে আমি যদি অনেক মেটেরিয়ালস একসঙ্গে এখানে রাখি, স্টোরেজ কস্ট বেশি হয়ে যাবে। আর আমি যদি অল্প অল্প করে মাল এনে এখানে রাখি, তাহলে কি হবে, তাহলে আবার প্লেসমেন্ট কস্টটা বারবার বেশি হয়ে যাবে। এবারে যে কোনো ব্যবসায়ী কি চেষ্টা করে, বা আমি কি চেষ্টা করব, যে আমি কি করব, যে এমন কিছু একটা করব যাতে দুটো কস্টই, মানে এই যে এইটাও কম হয় এটাও কম হয়। ঠিক আছে, এমন কিছু একটা করবো যাতে প্লেসমেন্ট কস্টও আমার কম হয়ে যায়, আবার স্টোরেজের কস্টও আমার কম হয়ে যায়। তাহলে আমাকে মাঝামাঝি কিছু একটা করতে হবে। কীরকম করতে হবে, আমি আন্দাজে ধরছি, 12,000 কেজি তো আমার সারা বছর লাগছে, আমি 6 মাস অন্তর অন্তর ধরে নাও মাল আনবো, 6 মাস অন্তর অন্তর। তাহলে আমি প্রত্যেক 6 মাস অন্তর অন্তর কত করে আনবো, 6 মাস অন্তর অন্তর করে যদি আমি আনি তাহলে 6,000 কেজি করে আনবো, হলেই হয়ে যাবে 12,000 কেজি। মানে আমি বছরে দুবার যাব, বছরে দুবার গেলে আমার কি কত টাকা সেক্ষেত্রে প্লেসমেন্ট কস্ট পড়বে, 200 টাকা করে যদি হয় 400 টাকা পড়বে। বোঝা গেল? তাহলে আমাদেরকে বুদ্ধি করে আনতে হবে, এমন কিছু একটা করতে হবে যে আমি প্রত্যেক মাসে মাসেও যাব না, তাহলে গাড়ি ভাড়াটা অনেক বেশি লাগবে, আবার একবারেও সব মাল আনবো না, তাহলে প্লেসমেন্ট কস্ট, এই তোমার স্টোরেজ কস্ট বেশি পড়ে যাবে। আমাকে মাঝামাঝি কিছু একটা বুদ্ধি খাটাতে হবে। হতে পারে আমি 6 মাস অন্তর অন্তর গেলাম, দুবারে আনলাম, বা এরকম হতে পারে আমি 3 মাস অন্তর অন্তর গেলাম, গিয়ে বছরে টোটাল তার মানে আমি 4 বার গেলাম, 3 মাস অন্তর অন্তর যাচ্ছি মানে আমি বছরে 4 বার গেলাম, গিয়ে মালগুলো আনলাম। তা সেক্ষেত্রে কী হয়, এরকম কিছু একটা মাঝামাঝি করলে কী হয়, প্লেসমেন্ট কস্টও কম হবে এবং স্টোরেজ কস্টও কিন্তু কম হবে। তাহলে এবারে কথাটা হলো, কত মাস অন্তর যাব, 3 মাস অন্তর যাব নাকি 6 মাস অন্তর যাব নাকি 4 মাস অন্তর যাব, কি এমন করলে এই দুটো কস্টই সব থেকে কম হওয়া সম্ভব, এই দুটো কস্টই সব থেকে কম হওয়া সম্ভব, সেটা নিয়েই কিন্তু আজকের আমাদের অঙ্ক ইওকিউ মানে হলো আমি কতটা মাল অর্ডার দেবো, যাতে আমার প্লেসমেন্ট কস্ট আর স্টোরেজ কস্ট মিনিমাম হয়। বোঝা গেল? হতে পারে আমি 6,000 কেজি করে মাল আনছি, ধরে নিচ্ছি আমি 6,000 কেজি করে আনছি, আমি দেখছি 6,000 কেজি করে যদি আমি মাল আনি, মানে আমি যদি দুবার করে যাই 6,000 কেজি করে আনি, তাহলে আমার এই দুটো খরচ সব থেকে কম হয়। তাহলে এই 6,000 কেজি মালটাই হবে কিন্তু ইওকিউ মানে বুঝতে পারলে, যে পরিমাণ মাল আনলে, যে পরিমাণ কোয়ান্টিটির মাল মেটেরিয়ালস আমাদের এই স্টোরে আনলে এই দুটো কস্ট মিনিমাম হবে, সেটাকে আমরা বলবো কি ইওকিউ। আচ্ছা, আবার এরকমও হতে পারে যে আন্দাজে, আমি তো 6,000 কেজি হবে কি হবে না আমি তো সব আন্দাজে ধরছি না। আচ্ছা, এরকমও তো হতে পারে যে আমি দেখছি 6,000 নয়, আমি যদি 4,000 কেজি করে আনি, 4,000 কেজি করে আনি, তার মানে আমি যদি 3 বার আমি যদি যাই, তাহলে আমি প্রত্যেকবারে যদি 4,000 কেজি করে আনি, তাহলে আমি দেখছি এই দুটো কস্ট মিনিমাম হচ্ছে। তাহলে এই কোয়ান্টিটিটাকে আমরা কি বলবো, এই কোয়ান্টিটিটাকে আমরা বলবো কিন্তু ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির মানে হলো যত পরিমাণ মাল বা যত কোয়ান্টিটি মেটেরিয়ালস
এই স্টোরে আনলে এই দুটো কস্ট মিনিমাম হয় সেই কোয়ান্টিটিটাকে, সেই কোয়ান্টিটি বা সেই পরিমাণ মালপত্রকেই আমরা বলবো কিন্তু ইওকিউ, বা এর আরেকটা নাম হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি আনার ফলে যদি এই দুটো কস্ট মিনিমাম হয় তাহলে তাকে আমরা রিঅর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ বলবো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে রিঅর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ কি। এইবারে তোমাদেরকে আরেকটা আমি জিনিস বলছি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু বুঝবে। আমাদের না এই অঙ্কগুলোতে দুটো জিনিস খুব গুলিয়ে যায়। কি গুলিয়ে যায় বলো তো? দুটো শব্দ পুরো একই ধরনের, তাই জন্য খুব গুলিয়ে যায়। সেটা হলো রিঅর্ডার কোয়ান্টিটি, আরেকটা হলো কি বলো তো? রিঅর্ডার কোয়ান্টিটি, আরেকটা হলো কিন্তু রিঅর্ডার লেভেল। এই দুটো শব্দ প্রায় একই ধরনের। রিঅর্ডার লেভেল, আরেকটা কি বললাম? রিঅর্ডার কোয়ান্টিটি। এই দুটোর মানে কিন্তু বা পার্থক্যটা আমি এক্ষুনি তোমাদেরকে বলছি, খুব ভালো করে কিন্তু বুঝবে। রিঅর্ডার কোয়ান্টিটি আর রিঅর্ডার লেভেলের মানেটা খুব ভালো করে কিন্তু তোমরা বুঝবে। দেখো, আমি প্রত্যেক মাসে 1000 কেজি করে আনলে তো বললাম তোমাদেরকে অনেকটাই এই কস্ট বেড়ে যাবে, প্লেসমেন্ট কস্ট অনেক বেড়ে যাবে। আবার একেবারে আমি যদি 12,000 কেজি আনি তাহলে আবার স্টোরেজ কস্ট বেড়ে যাবে। তো আমি মাঝামাঝি একটা পন্থা নিলাম যে আমি প্রত্যেক 3 মাস অন্তর যাব, ঠিক আছে, 4 মাস অন্তর যাব, 4 মাস অন্তর যাব মানে বছরে কি 3 বার যাব। আর গিয়ে আমি প্রত্যেক বারে আমি কত করে মাল অর্ডার করব? 4000 কেজি। আচ্ছা, আমি যাব না, আমি ফোন করলেই কি হবে বলো তো? আমি ফোন করলেই মার্কেট থেকে মেটেরিয়ালস এসে আমার স্টোরে দিয়ে যাবে, ঠিক আছে। তো আমি কত মাস অন্তর অন্তর ফোনটা করব? 4 মাস অন্তর অন্তর, ঠিক আছে। 4 মাস অন্তর অন্তর করবো মানে বছরে 3 বার ফোন করব। বছরে 4 মাস অন্তর অন্তর করবো মানে 3 বার ফোন করব সারা বছরে। এবং প্রত্যেকবারে আমায় কত কোয়ান্টিটি দিয়ে যাবে? 4000 কোয়ান্টিটি। বোঝা গেল? তো ভাবো, আমি যেদিন প্রথম ব্যবসাটা স্টার্ট করলাম সেদিনকে ভাবো স্টোর ভর্তি পুরো মাল আমি এনে রেখেছিলাম, পুরো স্টোরে মালপত্র দিয়ে পুরো একদম মেটেরিয়ালস দিয়ে ভর্তি করে দিয়েছিলাম, ঠিক আছে, পুরো একদম ফুল। এইবারে বিরিয়ানির দোকান চলছে, খুব ভালো চলছে। আর যত চলছে তত মেটেরিয়ালস কি কমতে থাকছে, চালের পরিমাণ কমতে থাকছে। এবার চালের পরিমাণ কমে গিয়ে ভাবো এখন এইখানে এসে দাঁড়িয়েছে, চালের পরিমাণটা ভাবো এইখানে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। চালের পরিমাণ কমতে এসে এইখানে এসে দাঁড়িয়েছে। তো ভাবো পুরো প্রথমে যখন আমি ব্যবসা শুরু করেছিলাম, প্রথমে ভাবো এখানে এই স্টোরে ছিল ভাবো 9000 কেজি চাল, ভাবো ধরে নাও 9000 কেজি চাল। এবারে 9000 কেজি চাল ভাবো ছিল, এবার কমতে এখন ভাবো চাল এসে দাঁড়িয়েছে, ভাবো আমি ধরে নিচ্ছি 2000 কেজিতে এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। 2000 কেজিতে এসে ভাবো দাঁড়িয়েছে। এইবারে আমার মনে হচ্ছে যে আর বেশি রিস্ক নেওয়া উচিত নয়, এইবারে আবার আমি চালের জন্য অর্ডার করি। আমার এরকম মনে হচ্ছে যে বাবা 9000 কেজি চাল ছিল, কমতে 2000-এ নেমেছে। তো আমি এবারে মনে হচ্ছে যে এই চালটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে, খুব ভালো বিরিয়ানি বিক্রি হচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। তো আমি এবারে মার্কেটের যে হোলসেলার আছে তাকে ফোন লাগালাম, ফোন করে আমি বললাম আমাকে কিন্তু 4000 কেজি মাল দিয়ে যাও, 4000 কেজি মাল দিয়ে যাও। তো আমার মনে হয়েছে যে 4000 কেজি মাল আসলে, আমার এটা আন্দাজে মনে হয়েছে যে 4000 কেজি মাল আসলে প্লেসমেন্ট কস্ট আর স্টোরেজ কস্ট দুটোই মিনিমাম হবে। তো এই ভেবে আমি 4000 কেজি মাল ভাবো অর্ডার করেছি। তাহলে আমি এই যত মাল অর্ডার আমি করছি ফোন করে, আমি যত মাল অর্ডার করছি সেইটাকে কিন্তু আমরা বলবো রিঅর্ডার কোয়ান্টিটি। আমি কত মাল অর্ডার করছি? 4000 কেজি। তাহলে 4000 কেজি। তাহলে 4000 কেজিটা হলো কি বলতো? 4000 কেজি হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি। আমি ফোন করে যত কোয়ান্টিটির মাল অর্ডার করছি। আর রিঅর্ডার লেভেল মানে কি? রিঅর্ডার লেভেল মানে হলো আমি এখন কোন লেভেলে দাঁড়িয়ে ফোনটা করছি। যখন এখানে 2000 কেজি মাল রয়েছে তাহলে আমি কোন লেভেলে দাঁড়িয়ে ফোনটা করছি? যখন গোডাউনে মালের পরিমাণ 2000 কেজি সেই লেভেলে দাঁড়িয়ে আমি ফোনটা করছি। আমি যখন ফোন করছি এরকমভাবে তখন গোডাউনে যত কোয়ান্টিটি মাল রয়েছে বা যত পিস মাল রয়েছে সেইটা হলো কিন্তু রিঅর্ডার লেভেল, ঠিক আছে। তাহলে আমি যখন ফোনটা করছি তখন গোডাউনে কতটা মাল রয়েছে সেই পরিমাণ মালটা হলো কিন্তু রিঅর্ডার লেভেল। আর আমি যত কোয়ান্টিটি অর্ডার করছি, চাইছি যত কোয়ান্টিটি, সেইটা হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে।
তো আশা করি তোমরা এর দুজনের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে, যে রিঅর্ডার লেভেল আর রিঅর্ডার কোয়ান্টিটির মধ্যে। এবারে আসল জিনিসটা তো আমি বলিনি এখনও, সেইটা হলো আমি ফোন করে কত কেজি মাল অর্ডার করলে এই দুটো কস্ট সব থেকে কম হবে। কত, সেটা তো 4000ও হতে পারে। টোটাল আমার 12000 কেজি গোডাউনে দরকার, সেটা আমি কি 4000 করে অর্ডার করব 3বার, নাকি 6000 করে অর্ডার করব 2বার, নাকি আমি 3000 করে অর্ডার করব 4বার, সেটা কি করে আমি বুঝবো? আন্দাজে তো ওরমভাবে বলা সম্ভব নয়, তাই না? তো কি করে আমি বুঝবো, তার জন্য কিন্তু একটা সূত্র আছে। কি সেই সূত্রটা খুব ভালো করে কিন্তু তোমরা মাথায় রাখবে, সেটা হলো ইওকিউ বের করবার সূত্র হলো, খুব ভালো করে কিন্তু মাথায় রাখবে, এইটা হলো 2 ইন্টু কি এ মানে হলো কি বলতো, প্রত্যেক বছর কত পিস মাল লাগে, বছরে কত কোয়ান্টিটি মালপত্র লাগে, ঠিক আছে, ইন্টু পি মানে কি বলতো, আচ্ছা আমি এখানে গুণ চিহ্ন দিচ্ছি, ঠিক আছে, গুণ চিহ্ন দিচ্ছি। পি মানে হলো প্লেসমেন্ট কস্ট, আর নিচে আমরা কি লিখবো, স্টোরেজ কস্ট, ঠিক আছে, স্টোরেজ কস্ট, ঠিক আছে, স্টোরেজ কস্ট, যেটাকে আমরা শর্টে এস দিয়েও চিহ্নিত করতে পারি। তাহলে এ মানে কি, এ মানে হলো কিন্তু অ্যানুয়াল ইউসেজ, প্রত্যেক বছরে কত পিস মাল আমার লাগে। তো আমি দেখো এখানে বলেই দিয়েছি অঙ্কের শুরুতে, আমার বছরে লাগে কত, 12000 কোয়ান্টিটি, 12000 কেজি। তাহলে ওইটাই হলো কিন্তু কি বলতো, অ্যানুয়াল ইউসেজ। বোঝা গেল, 12000 কেজিটা হলো আমার কি, অ্যানুয়াল ইউসেজ, ঠিক আছে। তারপরে আমি তোমাদেরকে কি বলেছিলাম, পি মানে কি, প্লেসমেন্ট কস্ট, অর্থাৎ মার্কেট থেকে স্টোরে আসতে কত টাকা খরচা হচ্ছে, যেটা প্লেসমেন্ট কস্ট, সেটাকে দেখো আমি কত বলে দিয়েছিলাম, 200 টাকা, যেতে 100 আসতে 100, টোটাল 200 টাকা। বোঝা গেল। স্টোরেজ কস্ট সেটা যা খুশি হতে পারে। আচ্ছা একটা কথা মনে রাখবে, স্টোরেজ কস্ট সর্বদা কীরকমভাবে হয় বলো তো, খুব ভালো করে জানবে। স্টোরেজ কস্ট না, স্টোরেজ কস্ট কখনো কোনো টাকা বলে দেবে না। এখানে যেমন দেখো প্লেসমেন্ট কস্ট কত লেখা রয়েছে, 200 টাকা, স্বাভাবিক 200 টাকা। কিন্তু স্টোরেজ কস্ট যখন অঙ্কের মধ্যে বলে দেবে তখন কিন্তু কোনো টাকা খুব একটা বলে দেয় না, বেশিরভাগ অঙ্কে এরকমভাবে বলে দেয় না যে 20 টাকা 30 টাকা এরকমভাবে বলে দেয় না। স্টোরেজ কস্ট কীভাবে বলে দেয় বলো তো, স্টোরেজ কস্ট, ভাবো আমি স্টোরটা ভাড়া নেব, স্টোর ভাড়া নেব, তো এই স্টোরের যে মালিক তাকে আমি বললাম যে দাদা আমি স্টোরটাকে ভাড়া নিতে চাই, রেন্টে নিতে চাই, তো কত ভাড়া। তখন এই স্টোরের যে মালিক থাকে না, সে আমাকে বলবে যে আপনি এখানে কত কোয়ান্টিটি মাল রাখবেন, কত কোয়ান্টিটি। তো আমি বললাম যে আমি হায়েস্ট এখানে 9000 কোয়ান্টিটি মাল রাখতে পারি, 9000 কোয়ান্টিটি রাখবো, সেই রকম একটা স্টোর নেব। তো তখন আমাকে স্টোরের যে মালিক আছে সে আমাকে বলবে, হয় এরকম বলতে পারে যে আপনি আমাকে 9000 কেজি রাখবেন, তো আমাকে বলতে পারে যে আপনি 500 টাকা ভাড়া দেবেন বা 600 টাকা ভাড়া দেবেন, এরকমও বলতে পারে। তবে সাধারণত এরকমভাবে বলে না, যেটা বলে সেটা হলো 9000 কেজি মাল এখানে রাখবো, এক এক কেজির দাম কত। তো আমি বললাম এক এক কেজির দাম, বলছি এক এক কেজির দাম 100 টাকা করে, আমি বললাম এক এক কেজির দাম 100 টাকা করে। তখন আমাকে বলবে যে এই 100 টাকার ওপর 25% আমার, ঠিক আছে, 25% বা 20% যে কোনো একটা পার্সেন্টেজ চেয়ে নেবে। বা আমি যদি ধরি 200 টাকা, এক এক কেজির দাম 200 টাকা, তো আমাকে স্টোরের মালিক বলবে এই টাকাটার ওপর প্রত্যেক কেজির যা দাম, ঠিক আছে, 200 টাকা হলো কি পার কেজি, 200 টাকা হলো পার কেজির দাম 200 টাকা। বলবে আপনি যত কেজি মাল রাখবেন পার কেজির কত দাম, 200 টাকা, প্রত্যেক কেজির ওপর আমাকে 25% আপনি দেবেন। বা বলতে পারে যে আপনি যে যত কেজি মাল আনছেন তার 10% আমাকে দেবেন, এই রকমও বলতে পারে। এক এক কেজির যা দাম তার 10% আমাকে আপনি দেবেন, এইভাবেও চাইতে পারে, ঠিক আছে। তাহলে এই হলো কিন্তু স্টোরেজ কস্ট। বোঝা গেল? তো আশা করি তোমরা বুঝতে পারলে পুরো ব্যাপারটা, পুরো সিচুয়েশনটা কীরকম, রিঅর্ডার কোয়ান্টিটি মানে, রিঅর্ডার লেভেল মানে, এগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। তো যদি বুঝে গিয়ে থাকো তাহলে চলো আমরা এবার একটা অঙ্ক স্টার্ট করি। তো দেখো আমরা প্রথমেই যে প্রবলেমটা সলভ করব সেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ। বসু দাসের যে বই রয়েছে, কস্ট অ্যাকাউন্টিংয়ের বসু দাসের যে বই, সেই বইয়ের কিন্তু পেজ নাম্বার 85-এর
ছয়ের দাগের অঙ্কটা কিন্তু আমরা স্টার্ট করছি। তাহলে দেখো ছয়ের দাগের এই অঙ্কটা, এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তাই জন্য খুব ভালো করে দেখবে। দেখো প্রথমেই দেখো বলে দিয়েছে অ্যাবাউট 200 ইউনিটস আর রিকোয়ার্ড পার কোয়ার্টার। তার মানে কি 200 ইউনিট করে প্রয়োজন হয় প্রত্যেক কোয়ার্টারে, মানে 3 মাস অন্তর অন্তর 200 ইউনিট করে কিন্তু প্রয়োজন হয় মেটেরিয়ালসের। ঠিক আছে, তাহলে খুব ভালো করে বুঝবে 3 মাস অন্তর অন্তর 200 করে প্রয়োজন হয়, তাহলে এক বছরে কতটা প্রয়োজন হয় সেটা কিন্তু আমাদেরকে বার করতে হবে। তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে, ₹100 পার অর্ডার ইজ ইনকার্ড ফর প্লেসিং অ্যান অর্ডার। ঠিক আছে, 100 টাকা খরচ হয় মালপত্রর যাতায়াতের জন্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে মালপত্রের যাতায়াতের জন্য মেটেরিয়ালস আনতে, মার্কেট থেকে হোলসেল মার্কেট থেকে মেটেরিয়ালস আনতে আমার খরচা হয় কত, যাতায়াতের খরচা হয় কিন্তু 100 টাকা। ঠিক আছে, তারপরে দেখো বলে দিয়েছে দ্য ইনভেন্টারি ক্যারিং কস্ট পার ইউনিট ইজ ₹4। ঠিক আছে, এবারে দেখো বলে দিয়েছে স্টোরেজে রাখার জন্য, স্টোরেজের যে কস্ট, স্টোরেজে রাখার জন্য যে কস্ট সেটাকে কিন্তু এখানে ক্যারিং কস্ট বলছে। ঠিক আছে, স্টোরেজে রাখার জন্য যে কস্ট সেইটা দেখো কি বলে দিয়েছে, প্রত্যেকটা ইউনিটের জন্য 4 টাকা করে, যত ইউনিট তো সেই হিসেবে প্রত্যেকটা ইউনিটের জন্য 4 টাকা করে। তারপরে দেখো রিঅর্ডার লেভেল বলে দিয়েছে, এগুলোর এখানে কোনো দরকার নেই। তো প্রথমেই দেখো যেটা জানতে চেয়েছে কিন্তু কম্পিউট বলেই দিয়েছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের ইওকিউ বার করতে হবে, তারপরে ম্যাক্সিমাম লেভেল বার করতে হবে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, তোমরা স্ক্রিনের উপর অঙ্কটা দেখতেই পাচ্ছ। প্রথমেই দেখো কি বলে দিয়েছে, ইওকিউ। ইওকিউ বের করবার সূত্র কি জানলে তোমরা এক্ষুনি কিন্তু জেনেছো, 2 ইনটু এ মানে কি, অ্যানুয়াল ইউসেজ, মানে বছরে কত ইউনিট মাল লাগছে বা লাগে, ইনটু তারপরে আমরা কি জানি পি মানে হলো কি প্লেসমেন্ট কস্ট, তারপরে আমরা দেখো নিচে কি লিখি, স্টোরেজ কস্ট। ঠিক আছে, স্টোরেজের জন্য যেটা লাগছে। তাহলে দেখো এ মানে কি অ্যানুয়াল ইউসেজ, তাহলে দেখো আমি এখানে লিখবো কি অ্যানুয়াল ইউসেজ। তাহলে তোমরাই এবারে বলো বছরে কত ইউনিট মালের দরকার হয়। দেখো এখানে কিন্তু বলেই দিয়েছে খুব ভালো করে, তোমরা যদি দেখো 200 ইউনিট মাল 3 মাস অন্তর অন্তর যদি লাগে, তাহলে বছরে কত লাগে, 3 মাস অন্তর অন্তর 200 করে লাগছে। ঠিক আছে, তার মানে এই 200 করে মাল 3 মাস, আবার তারপরের 3 মাসে লাগবে, আবার তারপরের 3 মাসে লাগবে, এরকমভাবে বছরে তার মানে 4 বার কিন্তু লাগবে। ঠিক আছে, মনে রাখবে। দেখো 1 বছর মানে কি 12 মাস, 3 মাস অন্তর অন্তর যদি মাল আনা হয়, মেটেরিয়ালস আনা হয়, তার মানে কত হচ্ছে, 4 বার কিন্তু মাল আনতে হবে, 4 বার। ঠিক আছে, তাহলে 4 বার আনতে হবে, তাহলে প্রত্যেকবারে 200 ইউনিট করে যদি আনা হয়, তাহলে 4 বার আনা হবে, মানে টোটাল বছরে কিন্তু 800 ইউনিটস মালের প্রয়োজন, অ্যানুয়াল ইউজেজটা হবে এটা। তারপরে দেখো প্লেসমেন্ট কস্ট, তো দেখো বলেই দিয়েছে প্লেসমেন্ট কস্ট, দেখো সেক্ষেত্রে বলেই দিয়েছে কত, বলে দিয়েছে কিন্তু ₹100। তারপরে দেখো স্টোরেজ কস্ট দেখো কত বলে দেওয়া রয়েছে, বলে দিয়েছে ₹4 টাকা পার ইউনিট, এক একটা ইউনিট রাখতে 4 টাকা করে দিতে হবে। বোঝা গেল? তাহলে এবার চলো এখানে আমরা মানগুলোকে বসিয়ে ফেলি। তাহলে দেখো এখানে কত হচ্ছে, খুব ভালো করে দেখবে, 2 ইন্টু এর জায়গাতে আমরা কত বসাবো, 800। তারপরে দেখো পি এর জায়গাতে আমরা কত বসাবো, পি মানে হলো যে প্লেসমেন্ট কস্ট 100। তারপরে দেখো নিচে আমরা এসের জায়গাতে কত বসাবো, 4 মানে স্টোরেজের কস্ট যেটা। তাহলে এগুলোকে দেখি আমাদের ইন্টু করলে কত হচ্ছে, ইন্টু করলে হচ্ছে কিন্তু 1,60,000। এই যে এইগুলোকে যদি আমরা ইন্টু করি তাহলে হবে কিন্তু 1,60,000। ঠিক আছে, বাই 4, এবার 1,60,000কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, হবে কিন্তু 40,000। রুট দেবো, তাহলে 40,000-এর রুট কত হবে, 4-এর রুট কত হবে 2, এখানে 200, তাহলে হচ্ছে কত, এই এত ইউনিটস। তাহলে আমরা ইওকিউ কত পেলাম, দেখো খুব ভালো করে দেখবে, আমরা ইওকিউ পেলাম মানে ইওকিউ পেলাম কিন্তু 200 ইউনিট। ঠিক আছে, অর্থাৎ 200 ইউনিট ইওকিউ মানে হলো আমরা যখন অর্ডার করব, আমরা যখন মার্কেটে অর্ডার করে বলবো যে আমাদেরকে এবারে মাল দিয়ে যাও, আমাদের মেটেরিয়ালস দিয়ে যাও, শেষের পথে কিন্তু মেটেরিয়ালস এবার দিয়ে যাও, তখন আমরা ফোন করে কত কোয়ান্টিটি অর্ডার করব, 200 কোয়ান্টিটি কিন্তু অর্ডার করব। তাহলে এর কিন্তু আরেকটা নাম আছে, এর আরেকটা নাম কি, সেটা হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি। এর আরেকটা নাম হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি, এর আরেক নাম হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি। ওকে, বোঝা গেল?
তাহলে এই হয়ে গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা, যেটা হলো 1-এর দাগেরটা। এইবারে দেখো 2-এর দাগেরটায় আমাদের কাছে ঠিক কী জানতে চেয়েছে। দেখো 2-এর দাগে কিন্তু আমাদের কাছে যেটা জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে, দাগ দেবে, ম্যাক্সিমাম লেভেল জানতে চেয়েছে, তাই তো, ম্যাক্সিমাম লেভেল। তাহলে চলো আমরা এখানে ম্যাক্সিমাম লেভেল বলে আগে লিখি, ম্যাক্সিমাম লেভেল। তাহলে ম্যাক্সিমাম লেভেলের সূত্রটা আমরা কি জানি? ম্যাক্সিমাম লেভেলের সূত্র আগে দুটো ভিডিওতে আলোচনা করেছিলাম। ম্যাক্সিমাম লেভেলের সূত্র হলো রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে দেখো রিঅর্ডার লেভেলটা বইতে দেখো দেওয়াই আছে, দেখো রিঅর্ডার লেভেল কত দেওয়া রয়েছে, 350, দেখতে পেয়েছো? রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি, এই দেখো রিঅর্ডার কোয়ান্টিটি দেখো আমরা কত বের করেছি, 200, বোঝা গেল? তারপরে আমরা কি দেবো, মাইনাস। আমরা কি লিখি দেখো, ইনটু দিয়ে আমরা কিন্তু লিখি মিনিমাম ইউসেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। মিনিমাম ইউসেজ দেখো বইতে দেওয়াই আছে কত, দেখো মিনিমাম ইউসেজ কিন্তু বইতে দেওয়াই আছে 25, তাহলে দেখো আমরা এখানে লিখবো কত, 25। আর মিনিমাম রিঅর্ডার পিরিয়ড দেখো কত দেওয়া রয়েছে, অঙ্কের মধ্যে কিন্তু দেখো দেওয়াই রয়েছে, রিঅর্ডার পিরিয়ড ইজ 4 to 6 উইকস, তার মানে মিনিমাম কত, 4, বোঝা গেল? তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটাকে যদি আমরা যোগ করি হবে কত, 550 যোগ, সরি এখানে বিয়োগ চিহ্ন রয়েছে, এটা আর এটাকে যোগ করলাম 550 পেলাম, বিয়োগ 25 4 কত, 100, তাহলে এখানে দেখো হচ্ছে কত, 450, এই এত ইউনিটস। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু অঙ্কটা শেষ। দুটো অ্যান্সার দেখো আমরা পেয়েই গেলাম। মিনিমাম লেভেল এই হলো একটা অ্যান্সার, আবার দেখো এই যে 200 হলো ইওকিউ, এটা হলো একটা অ্যান্সার। তাহলে হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব কতর দাগেরটা, 10-এর দাগেরটা। তো দেখো 10-এর দাগের অঙ্কটা স্ক্রিনের ওপরে দেখো, এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক। তাহলে দেখো বলে দিয়েছে, এ ম্যানুফ্যাকচারার ইউজেস 75,000 ইউনিটস অফ এ পার্টিকুলার মেটেরিয়াল পার ইয়ার। প্রত্যেক বছর একজন আছে ম্যানুফ্যাকচারার যার প্রত্যেক বছর 75,000 ইউনিট মালের দরকার হচ্ছে। দ্য মেটেরিয়াল কস্ট ইজ 1.5 টাকা পার ইউনিট। ঠিক আছে, মেটেরিয়াল কস্ট মানে হলো প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য 1.5 টাকা করে কিন্তু খরচা হচ্ছে, প্রত্যেকটা মেটেরিয়াল তৈরি করতে 1.5 টাকা করে কিন্তু খরচা হচ্ছে। ক্যারিং কস্ট দেখো কত বলে দিয়েছে কিন্তু ক্যারিং কস্ট ইজ এস্টিমেটেড টু বি 25% অফ অ্যাভারেজ ইনভেন্টারি কস্ট, মানে 1.5 টাকার ওপর 25% হলো কিন্তু ক্যারিং কস্ট। আর প্লেসিং অর্ডার হলো 18 টাকা। আচ্ছা আমি আস্তে আস্তে ব্যাপারগুলো বলছি। তো দেখো অ্যান্সারে কি জানতে চেয়েছে কিন্তু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। প্রথমে জানতে চেয়েছে কি আমাদের কাছে ইওকিউ, তারপরে আরেকটা উত্তর জানতে চেয়েছে, সেটা পরে আসবো। তাহলে আগে আমরা সূত্রটাকে লিখি। সূত্রটা আমরা কি জানি, 2 × A × P/S। তাহলে দেখো এগুলোর মানে দেখো কি কি। এ মানে কি, এ মানে আমরা কিন্তু জানি, এ মানে দেখো আমরা কি জানি, অ্যানুয়াল ইউসেজ, তাই তো। অ্যানুয়াল ইউসেজ দেখো কত বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে কিন্তু 75,000 ইউনিট। ঠিক আছে, 75,000 ইউনিট। এইবারে 75,000 ইউনিট তো বলেছে, তারপরে দেখো প্লেসমেন্ট কস্ট কত বলেছে। প্লেসমেন্ট কস্ট মানে তোমরা বুঝতে পেরেছো, মেটেরিয়ালস আনতে কত টাকা খরচা হচ্ছে। মেটেরিয়ালস আনতে মানে মার্কেট থেকে আমার গোডাউনে আনতে কত টাকা খরচা হচ্ছে সেইটা দেখো বলে দিয়েছে। দ্য কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার 18 টাকা। তো এখানে আনতে কত খরচ হচ্ছে, 18 টাকা করে। এইবার এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝবে, যেটা হলো কিন্তু স্টোরেজ কস্ট। এই স্টোরেজ কস্টকে না অনেকে কি বলে ডাকে বলো তো, বলে কিন্তু ক্যারিং কস্ট। ঠিক আছে, স্টোরেজ কস্ট মানে হলো তোমরা বুঝতেই পারছো, স্টোরে রাখবার জন্য যে খরচাটা হচ্ছে। এইটা দেখো কত বলে দিয়েছে কিন্তু প্রত্যেকটা মালের, প্রত্যেকটা মেটেরিয়ালসের যা দাম তার 25%। ঠিক আছে, ভাবো আমি 75,000 মেটেরিয়ালস রাখছি, এক একটা মেটেরিয়ালসের দাম কত, এক একটা পার ইউনিট, এক একটা মেটেরিয়ালসের দাম কিন্তু দেখো বলে দেওয়া রয়েছে 1.5 টাকা করে, 1 টাকা 50 পয়সা। তার কত পার্সেন্ট দিতে হবে দেখো বলে দিয়েছে, 1.5 টাকার কত পার্সেন্ট, 1.5 টাকার কত পার্সেন্ট নেবে ওরা, 1.5 টাকার কিন্তু 25%, 1.5 টাকার 25% কিন্তু স্টোরেজ কস্ট হিসেবে দিতে হবে গোডাউনের যে মালিক আছে, যে স্টোরের যে মালিক আছে তাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। তাহলে দেখো এখানে আমরা যদি 1.5 টাকার 25% করি, তাহলে এখানে হচ্ছে কত, 0.375। ঠিক আছে, তার মানে 1.5 টাকা যদি দাম হয় এক একটা মেটেরিয়ালসের, তার উপর দিতে হবে এত, বোঝা গেল। তাহলে 75,000 ইউনিট রাখা হচ্ছে, তাহলে 75 ইন্টু এটা, বোঝা গেল তো।
তাহলে দেখো আমরা এখানে চলে এবারে লিখি, খুব ভালো করে দেখবে, 2 ইন্টু এর জায়গায় কত লিখবো, 75,000 ইউনিট মাল রাখা হবে, ঠিক আছে, বছরে লাগে এত ইউনিট। পি এর জায়গাতে আমরা কত লিখবো, 18। এইবারে দেখো স্টোরেজ কস্ট আমরা কত লিখবো, স্টোরেজ কস্ট হলো কিন্তু যত পিস মাল রাখা হবে, দেখো একবারে তো আর 75,000 পিস রাখা হবে না, কখনো এনে 20,000 পিস রাখা হলো, কখনো এনে 30,000 পিস রাখা হবে গোডাউনে। যখন 20,000 পিস রাখা হবে তখন 20,000 ইন্টু এই টাকাটা, এক এক পিস রাখার জন্য এত টাকা, বোঝা গেল। একটা পিস মাল যদি আমি গোডাউনে রাখি আমার এই টাকাটা দিতে হবে। আমি যদি 20,000 পিস কখনো আনাই তাহলে আমাকে 20,000 ইন্টু এই টাকাটা দিতে হবে, বোঝা গেল। তাহলে এখানে আমাদের হচ্ছে কত, 375। তাহলে এখানে একেবারে যদি আমরা দেখো ইন্টুগুলো করি, তাহলে এখানে যদি এই সবকটাকে আমরা একসাথে ইন্টু করি তাহলে আমরা পাবো কত বলো তো, 27, মানে 27 লক্ষ পাবো বাই 0.375। এবারে যদি আমরা এইটাকে এইটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 72, আর এখানে পাবো আমরা কটা শূন্য পাবো, 5টা, তাই তো, 5টা শূন্য পাবো। তাহলে এবারে রুট করব, রুট করলে দেখবে অ্যান্সারটা কিন্তু পয়েন্টে আসবে। তাহলে হচ্ছে 2683, 2683, বোঝা গেল। এই এত ইউনিট মাল আমি অর্ডার করব, ঠিক আছে। তাহলে আমি যখন গোডাউনে, আমি তো হোলসেল মার্কেটে ফোন করে যখন বলবো, যখন ফোন করব তখন আমি কত ইউনিট অর্ডার করব, তখন কিন্তু আমি এই ইউনিটটাকে অর্ডার করব, বোঝা গেল। আমি মার্কেটে ফোন করব করে কিন্তু এই ইউনিট মালকে আমি অর্ডার করব, ঠিক আছে। কত, 2683 ইউনিট কিন্তু আমি বারবার অর্ডার করব, এবং আমাকে স্টোরেজের কস্ট কত দিতে হবে, এইটা ইন্টু এইটা, একটা মাল রাখার জন্য এত, তাহলে এতগুলো মাল যদি রাখি তখন কত, বোঝা গেল। এইরকমভাবে কিন্তু আমাদের দিতে হবে। তো এই হয়ে গেল আমাদের। এর আরেক নাম আমরা কি জানি, রিঅর্ডার কোয়ান্টিটি। তাহলে এটা যেমন ইওকিউও বেরোলো, তাহলে এর আরেকটা নাম হলো কি, রিঅর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে, কোয়ান্টিটি। তাহলে এই হয়ে গেল আমাদের কিন্তু 1 নাম্বার। এইবারে দেখো এখানে 2 নম্বরে দেখো কি বলেছে, 2 নম্বরে দেখো 2 নম্বরে বলে দিয়েছে যে, খুব ভালো করে দেখবে, মানে আরেকটা জায়গায় বলেছে ফ্রিকোয়েন্সি অফ অর্ডারস পিএ, মানে পার অ্যানাম। তার মানে বছরে আমাকে এবারে কতবার অর্ডার করতে হবে। আমার বছরে দরকার 75,000 পিস মাল, আমি প্রত্যেকবার ফোন করে কত পিস অর্ডার করব, 2683। তাহলে আমাকে বছরে কতবার অর্ডার করতে হবে। তাহলে চলো আমরা কি করব, এইটাকে এইটা দিয়ে ডিভাইড করব, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো আমরা অ্যান্সারে লিখবো কি, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার। তাহলে দেখো আমরা এখানে লিখবো কি, ফ্রিকোয়েন্সি অফ অর্ডার পার অ্যানাম, পিএ বলে লিখছি। তাহলে দেখো বছরে আমার কত পিস দরকার হয়, 75,000। আমি যখনই অর্ডার করি তখন আমি কত পিস করে অর্ডার করব, 2683। তাহলে আমি, এবার তোমরা জাস্ট ক্যালকুলেটারে এটাকে ডিভাইড করবে, ডিভাইড করলে পেয়ে যাবে 28। তাহলে 28 টাইমস আমাকে 28 বার বছরে কিন্তু অর্ডার করতে হবে, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের আরেকটা অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করে ফেলবো, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। তো দেখো বলে দিয়েছে জেকে লিমিটেড ফার্নিশ দ্য ফলোয়িং ডিটেলস। তো দেখো এখানে অনেক কিছুই কিন্তু দেখো জানতে চেয়েছে। প্রথমেই দেখো যেটা জানতে চেয়েছে ম্যাক্সিমাম স্টক লেভেল, তারপরে দেখো জানতে চেয়েছে মিনিমাম স্টক লেভেল। তো দেখো ম্যাক্সিমাম স্টক লেভেল বের করবার জন্য যে সূত্রটা হয়, সূত্রতে কী লেখা থাকে, রিঅর্ডার লেভেল। তো রিঅর্ডার লেভেল কি অঙ্কের মধ্যে দেওয়া আছে? রিঅর্ডার লেভেল কিন্তু অঙ্কের মধ্যে দেওয়া নেই, ঠিক আছে। তাহলে আমাকে রিঅর্ডার লেভেল বের করে ফেলতে হবে। তারপরে দেখো ম্যাক্সিমাম স্টক লেভেলের যে সূত্রটা, সেখানে কি থাকে, রিঅর্ডার লেভেল প্লাস কি থাকে, রিঅর্ডার কোয়ান্টিটি। অঙ্কের মধ্যে কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটিও দিয়ে দেওয়া নেই। তাহলে এইগুলো আমাদেরকে আগে কিন্তু বের করতে হবে। তো আমরা প্রথমে রিঅর্ডার কোয়ান্টিটি বের করি। রিঅর্ডার কোয়ান্টিটি মানে কি, ইওকিউ। রিঅর্ডার কোয়ান্টিটির মানেই হলো কিন্তু কি, ইওকিউ। তাহলে ইওকিউ বের করবার সূত্র কিন্তু তোমরা সবাই জানো, 2 × AP/S। এ মানে কি, অ্যানুয়াল ইউসেজ, বছরে কত ইউনিট মালের দরকার হচ্ছে। তো দেখি আমরা বছরে কত ইউনিট মালের দরকার হচ্ছে। তোমরাই দেখো দেখবে প্রথমেই বলে দিয়েছে অ্যাভারেজ মান্থলি ডিমান্ড, ঠিক আছে। প্রত্যেক মাসে 3000 কেজি দরকার হয়। তাহলে বছরে কত দরকার হচ্ছে, মাসে যদি 3000 কেজি দরকার হয় তাহলে আমার বছরে কত দরকার হচ্ছে, মাসে 3000। তাহলে বছরে আমি কি করব, 12 দিয়ে গুণ করব, কত হবে, 36,000 কেজি মাল আমার দরকার হচ্ছে।
তারপরে দেখো পি মানে কি, প্লেসমেন্ট কস্ট। এই 36,000 পিস আনতে গাড়ি ভাড়া কত করে যাচ্ছে, গাড়ি ভাড়া কত করে যাচ্ছে দেখো বলে দিয়েছে অর্ডারিং কস্ট পার অর্ডার, যখনই আমি অর্ডার দেবো তখনই গাড়ি ভাড়া আমার লাগবে কিন্তু 400 টাকা করে, ঠিক আছে। তারপরে দেখো কি বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, কস্ট অফ মেটেরিয়ালস, প্রত্যেক মেটেরিয়ালসের কস্ট কত করে, 100 টাকা করে, এক একটা মেটেরিয়ালসের দাম কত টাকা করে, 100 টাকা করে। তাহলে আমাদেরকে এবারে স্টোরেজ কস্ট লিখতে হবে, স্টোরেজ কস্ট। তাহলে দেখো স্টোরেজ মানে এস, স্টোরেজ কস্ট কত হবে দেখো সেটা কিন্তু বলেই দিয়েছে, ইনভেন্টারি ক্যারিং কস্ট 20% পিএ। এই যে 20% পিএ মানে কি, এক একটা, খুব ভালো করে দেখবে, এক একটা মালের যা দাম তার 20% কিন্তু আমাকে স্টোরের ভাড়া হিসেবে দিতে হবে, বোঝা গেল। তাও স্টোরের যে মালিক আছে সে আমাকে বলবে যে তুমি যখনই যত পিসি আনো না কেন, এক একটা কোয়ান্টিটির যা দাম, এক এক কেজির যা দাম, এক এক কেজির দাম 100 টাকা করে, তার 20% আমাকে দেবে, মানে স্টোরের মালিককে কিন্তু দিয়ে দিতে হবে আমাকে, বোঝা গেল। তাহলে 100-র 20% কত হবে, 20 টাকা। তার মানে যত আমি মাল আনবো, আমি ভাবো অর্ডার দিয়ে আনলাম, ভাবো 4টে মাল, 4 পিস যদি আনি তাহলে আমাকে 20 × 4 মানে 80 টাকা কিন্তু স্টোরের মালিককে দিয়ে দিতে হবে, এরকম ব্যাপার, বোঝা গেল। তাহলে চলো আমরা এবারে মানগুলোকে বসিয়ে করে ফেলি অঙ্কটা। 2 × এর জায়গায় আমরা কত লিখবো, 36,000, পি এর জায়গাতে আমরা কত লিখবো, 400, তারপরে দেখো এস এর জায়গাতে আমরা কত লিখবো, 20 লিখবো, তাই তো। তাহলে দেখি তো এবার কত হচ্ছে, এই 2, 36,400 এইগুলোকে যদি আমরা দেখো গুণ করি তাহলে কত পাবো, তাহলে আমরা পাবো কিন্তু গুণ করে এই নাম্বারটা কিন্তু আমরা পাবো, ঠিক আছে, এইটা। তারপরে বাই 20 যেমন আছে এটাকে যদি আমরা কাটি তাহলে এখানে দেখো কত হবে, কিন্তু 2 দিয়ে এগুলোকে ভাগ করলে হবে, এখানে হবে কিন্তু 4টে শূন্য। তাহলে দেখো এর রুট করবো আমরা, এটা যদি রুট করি তাহলে আমরা কত পাবো কিন্তু 1200 পাবো। তাহলে আমি যখনই অর্ডার করব, যখনই আমি হোলসেল মার্কেটে অর্ডার করব, বলবো আমাকে এবারে মাল দিয়ে যাও, তখনই আমি কত করে অর্ডার করব কিন্তু 1200 ইউনিট অর্ডার করব। আর তখন আমাকে যখন আমি 1200 ইউনিট মাল গোডাউনে রাখবো, তখন গোডাউনের মালিককে আমি কত টাকা করে দেবো ভাড়া হিসাবে, দেখো আমি যত পিস মাল রাখছি, ঠিক আছে, তার যা দাম তার 20% দেবো, বোঝা গেল। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এইটার আরেক নাম কি আমরা জানি, এইটাকে কিন্তু আরেকটা নামে আমরা জানি, ইওকিউ এর আরেক নাম হলো কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে, রিঅর্ডার কোয়ান্টিটি। এইবারে দেখো আমরা যেটা করব, আমাদেরকে এবারে বের করতে হবে কিন্তু রিঅর্ডার লেভেল, ঠিক আছে। তাহলে চলো রিঅর্ডার লেভেল আমরা বের করব। তাহলে দেখো আমি এইখানেই করে দিচ্ছি, এই জায়গাটাতে রিঅর্ডার লেভেল, ঠিক আছে। তাহলে রিঅর্ডার লেভেল বের করবার সূত্র কি, তাহলে দেখো রিঅর্ডার লেভেল বের করবার সূত্র কি তোমরা সবাই জানো কিন্তু, ম্যাক্সিমাম ইউজেজ ইনটু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। তাহলে দেখো ম্যাক্সিমাম ইউজেজ অঙ্কের মধ্যে কত দেওয়া আছে তোমরা কিন্তু একবার দাগ দিয়ে নেবে। দেখো ম্যাক্সিমাম ইউজেজ দেওয়া রয়েছে 1000, আর রিঅর্ডার দেখো লিড টাইম টু সাপ্লাই দেখেছো তো 4 থেকে 6 উইক, তাহলে ম্যাক্সিমাম কত হবে 6, বোঝা গেল। তাহলে ম্যাক্সিমাম ইউজেজ হলো কত 1000, এবং তার সাথে ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড 6 গুণ করবো, তাহলে কত হবে 6000 ইউনিটস। তাহলে এইটাই হলো কি আমাদের রিঅর্ডার লেভেল। এইবারে এক এক করে আমরা উত্তর বের করব। যেমন দেখো প্রথম প্রশ্নে কি জানতে চেয়েছে আমাদের কাছে, প্রথম প্রশ্নে দেখবে আমাদের কাছে জানতে চেয়েছে কিন্তু ম্যাক্সিমাম স্টক লেভেল। তো চলো আমরা ম্যাক্সিমাম স্টক লেভেল বের করব। ম্যাক্সিমাম স্টক লেভেল, ঠিক আছে, এর সূত্রগুলো কিন্তু তোমরা সবাই জানো, আমি লিখিয়ে দিয়েছি। ম্যাক্সিমাম স্টক লেভেল বের করবার সূত্র কি, প্রথমেই দেখো লিখতে হয় কি রিঅর্ডার লেভেল। তাহলে দেখো রিঅর্ডার লেভেল দেখো এখানে কত রয়েছে 6000 রিঅর্ডার লেভেল, প্লাস কি লিখতে হয় রিঅর্ডার কোয়ান্টিটি, দেখো রিঅর্ডার কোয়ান্টিটি কত 1200, তাই তো, মাইনাস তারপরে আমরা কি লিখি মিনিমাম ইউসেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। মিনিমাম ইউসেজ দেখো বইয়ের মধ্যে কত দেওয়া আছে, দেখো মিনিমাম ইউসেজ কিন্তু দেখবে দেওয়া রয়েছে 500, দেখতে পেয়েছো তোমরা মিনিমাম ইউসেজ কত 500। আর দেখো লিড টাইম টু সাপ্লাই আছে ওইখানে দেখো তোমরা দেখতে পাবে মিনিমাম রিঅর্ডার পিরিয়ড কত হবে 4 হবে। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো 500 ইন্টু 4, তাহলে দেখো এখানে যোগ করলে আমরা কত পাবো 7200, মাইনাস এটা আর এটাকে যোগ করলে আমি কত পাবো 2000, অর্থাৎ হবে কত 5200 ইউনিটস, ঠিক আছে।
তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টক লেভেল, বোঝা গেল। এর পরের প্রশ্ন জানতে চেয়েছে কি মিনিমাম স্টক লেভেল, এর পরের প্রশ্ন আমাদের কাছে জানতে চেয়েছে কি মিনিমাম স্টক লেভেল। তাহলে চলো মিনিমাম স্টক লেভেলের সূত্র লিখব, মিনিমাম স্টক লেভেল। তাহলে মিনিমাম স্টক লেভেলের সূত্র কি বলো তো? তাহলে দেখো মিনিমাম স্টক লেভেলের সূত্র হলো রিঅর্ডার লেভেল। তোমরা সবাই জানো কিন্তু রিঅর্ডার লেভেল, আমি আর লিখছি না। রিঅর্ডার লেভেল মানে আমরা কত লিখবো, এই দেখো রিঅর্ডার লেভেল মানে হলো 6000, রিঅর্ডার লেভেল মাইনাস তারপরে কি লিখবো, নর্মাল ইউসেজ ইন্টু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তাহলে নর্মাল ইউসেজ কত, চলো বইয়ের মধ্যে আমরা দেখি নর্মাল ইউসেজ কত। খুব ভালো করে দেখবে, নর্মাল ইউসেজ বলেই দেওয়া রয়েছে কিন্তু দেখো 700, দেখতে পেয়েছো নর্মাল ইউসেজ কত দেখো বলে দিয়েছে 700 ইন্টু নর্মাল ইউসেজ ইন্টু নর্মাল রিঅর্ডার পিরিয়ড। তাহলে দেখো লিড টাইম যেটা দেখো রয়েছে না, ওখানে দেখবে লেখা রয়েছে 4 উইকস থেকে 6 উইকস। তাহলে নর্মালটা কত হবে, 4 আর 6 এর মাঝখানে হবে কত, 5। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 6000 মাইনাস, তাহলে দেখো 7 5 35, এইটা হবে। তাহলে 6000 থেকে আমরা যদি এইটাকে বিয়োগ করি তাহলে কত পাবো, 2500 ইউনিটস। তাহলে এই আমাদের কিন্তু হয়ে গেল অ্যান্সার, বোঝা গেল। তাহলে আমাদের দুটো যে অ্যান্সার প্রধান জানতে চেয়েছিল সেই অ্যান্সারগুলো কিন্তু আমরা বের করে ফেলেছি। প্রথমে জানতে চেয়েছিল ম্যাক্সিমাম স্টক লেভেল, এইটার অ্যান্সার কিন্তু আমরা বার করে ফেললাম। আর দেখো এইটারও অ্যান্সার বের করে ফেললাম, সেটা হলো কিন্তু মিনিমাম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো শেষ।